একেবারে ব্রেকআপ আপনারা দেখতে পেলেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়, কিন্তু কোনো রকমের কর দিতে হচ্ছে না। আমি এই জায়গায় একবার সুব্রত বাবুর কাছে যাব। সুব্রত বাবু, আপনি যেমনটা বলছিলেন, এই বাজেটটা আপনি বলছিলেন যে মোদিজির, নির্মলা সীতারামনজি বললেন যে মোদিজির নেতৃত্বেই বাজেটটা হচ্ছে, ঠিক তাই। আমার যেটা আজকে মনে হলো যে যেই লক্ষ্যে দেশ এগোচ্ছে 2047 সালের মধ্যে দেশকে ডেভেলপড ইকোনমি বানাবার জন্য, তা এমন একটা ইমাজিনারি একটা জিনিস চিন্তা করা যেতে পারে যে একটা 2022 সালে আমরা ঠিক করেছিলাম যে 2047-এর মধ্যে দেশকে ডেভেলপ নেশন করতে হবে। ডেভেলপ নেশন করতে হলে যে লক্ষ্যে আর কি এগোচ্ছে আজকে, তার হচ্ছে পঞ্চম বাজেট। আজকে আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা বলার কথা সেটা হলো যে এটা হচ্ছে 5 তলার ঢালাইটা তৈরি হলো আজকে। একটা 25 তলা বিল্ডিং হবে, সেই 25 তলা বিল্ডিং এর সিঁড়ি দিয়ে আমরা যখন এগোবো, সে এগিয়ে 47-এর আমাদের যে টার্গেট রয়েছে তার পঞ্চম তলার ঢালাই। অর্থনীতি একেবারে মজবুত হওয়ার পথে সুব্রত বাবু যেমনটা দাবি করছেন। আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দা, এই ব্রেকআপটার কথা কিন্তু সবাই বারবার জানতে চাইছেন, এটা একটা ব্যাখ্যা চাইছেন। 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়, খুব ভালো কথা, কিন্তু তার মাঝখানে যে ব্রেকআপ গুলো উনি দিয়েছেন 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5%, 8 থেকে 12 পর্যন্ত 10%, এই ব্যাখ্যাটা সবাই একটু জানতে চাইছেন। এটা খুব পরিষ্কার কথা। এটাকে আমরা বলি ডিসক্রিমিনেট করা। ডিসক্রিমিনেট করা মানে একটা যখন লম্বা স্ল্যাব থাকে তাতে লামসাম যা ট্যাক্স কালেক্ট করার সম্ভাবনা থাকে, আমি যদি সেখানে ভাগ ভাগ করে আরেকটু ট্যাক্স রেট বাড়িয়ে দিই, স্বাভাবিকভাবে ওই জোন থেকে সরকারের আয় করবার সম্ভাবনাটা বেড়ে গেল ওই পুরো স্ল্যাবটাকে যখনই ভাঙছে। একটা যেটা বারবার করে বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে নতুন স্ল্যাবকে যুক্ত করা উচিত ছিল, আরও হায়ার স্ল্যাবের জন্য আরও বেশি ট্যাক্স রেটকে ইম্পোজ করার কথা, সেটা হয়নি। আমি এখানে কোনো কন্ট্রাডিকশন, এগুলো বিশ্লেষণের আলোচনা আজকে। আমি সুব্রতবাবুর কথাটাকে রেফার করে শুধু বলছি, দেখুন এমএসএমইকে উৎসাহিত করবার জন্য প্যান্ডেমিক পরবর্তী সময় থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ঘোষণা হয়েছে, এমনকি আজকের বাজেটেও হয়েছে। কিন্তু এটা আমরা সবাই জানি, এর মধ্যে কোনো বিতর্ক নেই, এমএসএমই উৎসাহিত হচ্ছে না। তার কারণ কি, ওই আবার গোড়ার কথায় চলে আসা হচ্ছে যে বাজারের ডিমান্ড নেই কেন, পারচেসিং পাওয়ার নেই। ফলে মূল জায়গা, আপনি যে 47 সালে পৌঁছানোর কথা বলছেন, 47 সালে আজকের ভারতের যে মন্দা অবস্থা, এই মন্দা অবস্থা নিয়ে 47 সালে আপনি কি করে পৌঁছবেন? আমি একবার বিরত করে আমি অভিষেকের কাছে আরেকবার যাই। অভিষেক, এই ব্রেকআপটা আরেকবার একটুখানি। আচ্ছা, তো এই ব্রেকআপটা আরেকবার যদি আমরা একটু উদাহরণ দিয়ে একটু বোঝবার চেষ্টা করি, 3 জন এক্সাম্পল নিই। এ আয় করে 8 লাখ টাকা, বি আয় করে 12 লাখ টাকা, সি আয় করে 14 লাখ টাকা। তার কিরকম ট্যাক্স পড়বে? আগে কি পড়তো, এখন কি পড়ছে? আমি যদি 8 লাখ টাকা ধরি, তাহলে আজকের দিন পর্যন্ত, মানে বাজেট ঘোষণার আগে পর্যন্ত নতুন ট্যাক্স রেজিমে তাকে দিতে হতো 7 লাখের মানে উপর্যুপুরি হচ্ছে কি 10,000, 10%, অর্থাৎ 10% অফ এন্টায়ার 4 লাখ, কারণ 7 লাখের বেশি। এখন অবধি আমার রিবেটের থ্রেশহোল্ড ভ্যালু ছিল 7 লাখ টাকা, এখন সেটা বেড়ে হলো 12 লাখ টাকা। তার মানে এই নয় যে সে আজ পর্যন্ত শুধু অতিরিক্ত 1 লাখের জন্য তাকে এক্সট্রা ট্যাক্সটা দিতে হতো। তাকে দিতে হতো 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত, 4 লাখের জন্য 10% মানে 40,000 টাকা। আজকে কত দিতে হবে? 0 টাকা। কেন? কারণ 7 লাখের পর থেকে 12 লাখ পর্যন্ত তাকে ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। সে 40,000, সে এইটা সুবিধা পেল। নাম্বার 2, যে 12 লাখ টাকা আয় করছিল তাকে কত টাকা দিতে হচ্ছিল? তাকে দিতে হচ্ছিল 4 লাখ থেকে 8 লাখের ভেতর সে পড়ছিল, তার দুটো ট্যাক্স স্ল্যাব ছিল। 4 থেকে 8 পর্যন্ত 10%, 8 থেকে 12 পর্যন্ত 20%। তাকে দিতে হচ্ছে গিয়ে 40,000 এবং 80,000। এই তাকে দিতে হচ্ছে 80,000 টাকা। সে 80,000 টাকা তাকে ছাড় দেওয়া হচ্ছে। কেন? কারণ 87 এতে তাকে নির্মলা সীতারামন বলেছেন আপনাকে ট্যাক্স রিবেট দেওয়া হবে। একদম, একেবারেই। তার মানে সুব্রত বাবু, পুরোটাই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের কথা মাথায় রেখে নির্মলা সীতারামনের এই নজিরবিহীন একটা ট্যাক্সের ছাড়। ঠিক তাই। যদি আপনারা ইনকাম ট্যাক্সের ডেটাটা দেখেন, এই দেশে এই মুহূর্তে এই বছর লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল ট্যাক্স ফাইল করেছেন 10.4 crores। তার মধ্যে শুধুমাত্র 2 কোটি লোকেরই শুধু ট্যাক্সেবল ইনকাম আছে। 8 কোটি লোক ফাইল করছেন এবং এই 8.4 crores, এবং এদের যে পেপার প্রসেস করতেই অনেকটা সময় নষ্ট হচ্ছে। 12 লাখ মানে 12 লাখ 75, যেটা মানে মাসে 1 লাখ টাকা পর্যন্ত। আজকের দিনে নতুন তরুণরা 1 লাখ টাকা মাইনে পাচ্ছেন, মধ্যবিত্তের সেই ইনকামটাই রয়েছে। এবং এই ইনকাম ছাড় দেওয়াতে দেশের যে অগ্রগতি হবে, যে ট্যাক্স বায়ান্সি বলে যেটা আর কি,
ধরুন ডাইরেক্ট ট্যাক্সে নির্মলা সীতারামনজি বললেন যে 1 লক্ষ কোটি টাকা উনি ফোরগো করবেন। এই 1 লক্ষ ফোরগো করার জন্য যে কনজামশন বাড়বে, সেই কনজামশনে 3.5 টাইমস মানে 3.5 লক্ষ কোটি টাকা জিডিপি বাড়বে। এটা হচ্ছে, এবং 3.5 লক্ষ কোটি টাকার 3.5 লক্ষ কোটি টাকা টোটাল জিডিপি, মানে যদি ধরুন 1 লক্ষ কোটি টাকার যে তার তো মাল্টিপ্লায়ার থাকে, এবং আমাদের যেটা ক্যালকুলেশন থাকে যে 1 টাকা যদি ফোরগো করে সেন্ট্রাল গভর্নমেন্ট আইটির ক্ষেত্রে ট্যাক্স ভ্যান্সি থাকে 3.5 গুণ, এবং তার যে স্পিড থাকবে সেখানে জিএসটি কম্পেনসেট করবে এবং জিএসটি থেকে খানিকটা রিকভার করবে, এবং দেশের ইনকাম, দেশের জিডিপি 3.5 লক্ষ কোটি টাকা শুধু এই মধ্যবিত্তের আয়কর শাস্ত্র থেকে। আমি একবার অর্ঘমিত্রের কাছে আসি। অর্ঘদা, তাহলে একেবারে নিম্ন মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের মুখে অবশেষে হাসি ফুটলো। আজকের এই ট্যাক্স যেভাবে ভাগ করেছেন নির্মলা সীতারামন, যেভাবে স্ল্যাব ভাগ করে দিয়েছেন, আপনি কি বলবেন? দেখুন, আমি আবার একটা বেসিক ইকোনমিক প্রিন্সিপাল থেকে বলছি, ডেফিনেটলি মধ্যবিত্তদের জন্য একটা বিরাট সুখবর, চাকরিজীবীদের জন্য আরও বেশি সুখবর। কিন্তু আমার টোটাল ট্যাক্স দেয় কতজন ভারতবর্ষে? আমার ভারতবর্ষে টোটাল রিটার্ন পড়ে অ্যাবাউট, এখন বেড়ে গেছে 10 কোটি পেরিয়ে গেছে। হ্যাঁ, একদম। আমি আপনার সঙ্গে একদম একমত। কত পার্সেন্টেজ মানুষ এই ট্যাক্সের আওতায় আসেন, কিন্তু যারাই আওতায় আসেন, যারা ট্যাক্স দিচ্ছেন বা নতুন ট্যাক্স দাতা যারা হচ্ছেন, তাদের জন্য এটা কতটা সুখবর, কতটা সাশ্রয় তারা পাবেন, কতটা উৎসাহী তারা হবেন? ডেফিনেটলি তাদের জন্য তো বিরাট সুখবর। এটা তো একটা বিরাট ছাড়। এটা আমার মনে হয় না আমরা কেউই আশা করেছিলাম এইরকম। আমরা জানতাম হয়তো একটা ছাড় আসবে, কিন্তু এতটা ছাড় আসবে যে 24 লক্ষ টাকা অবধি যাদের আয়, তারা এখন যা ট্যাক্স দিচ্ছে তার 25% তারা কম দেবেন। তাদের জন্য 1,10,000 টাকা ছাড়। এটা আমার মনে হয় না কেউ আশা করেছিল আগে থেকে। এবং এটা কেন দিলেন, যেটা আবার এটা একটা বেসিক রিজন হচ্ছে, আজকের দিনে আমাকে আমার চাহিদা বাড়াতে হবে, লোকের হাতে টাকা ক্রিয়েট করতে হবে। সেই টাকা ক্রিয়েট করার বিভিন্ন রকম প্রিন্সিপাল আছেন, যেটা অভিরূপদা আমার থেকে অনেক ভালো জানেন, দেবাশিস আছে। তার মধ্যে একটা হচ্ছে লোকের যে মধ্যবিত্ত শ্রেণী, আজকে ভারতবর্ষে মধ্যবিত্ত একটা বিরাট মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন আওয়ার ইকোনমি। হ্যাঁ, এই যে আমাদের বিশাল মধ্যবিত্ত শ্রেণী আছে, তাদের হাতে যদি, এবং তারাই হচ্ছে বেসিক কাস্টমার, কনজামশনটা তারাই নিয়ন্ত্রণ করেন বেশিরভাগটা, পুরোটা না, বেশিরভাগটা। কাজেই তাদের হাতে যদি টাকা বেশি দেওয়া হয়, তাহলে পরে তারা নিশ্চয়ই বাজারে গিয়ে বেশি জিনিস কিনবেন, একটা চাহিদা হবে। চাহিদা হলে আমার ডেভেলপমেন্ট, তো জিডিপি রেট কমে গেছে আমরা সবাই জানি। এই লাস্ট কয়েকটা কোয়ার্টার এটা আমাদের ইকোনমির, ওয়ার্ল্ড ইকোনমির জন্য কোথাও রিভাইভ করার একটা সুযোগ, তো সেটা তো আমাকে একটা চেষ্টা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ভেবেছেন এইভাবে যাব। একদম। আমি অর্ঘদা ফিরবো আপনার কাছে, আমি অভিরূপদার কাছে যাই। অভিরূপদা, যদি একটা সামগ্রিকভাবে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ভেবে নিই এবং ট্রায়াঙ্গেলের নিচের দিকে নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবীদের ধরে নিই, তাহলে এই যে স্ল্যাবটা আজকে ঘোষণা হচ্ছে, তাতে নতুন যারা চাকরি করতে আসছেন, যারা নতুন ট্যাক্স পেয়ার হবেন, তারা কতটা উৎসাহী হবেন বলে আপনার মনে হয়? যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক, মানে দেখে যা মনে হচ্ছে। দেখুন, এইভাবে আমি ব্যাপারটা দেখছি যে মোদিজি মধ্যবিত্তকে একটা সুবিধা দিয়েছেন এই বাজেটে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার প্রশ্নটা হচ্ছে, মধ্যবিত্ত কি মানে উইল দে প্লে, মানে মধ্যবিত্ত কি এর পরিবর্তে তাদের খরচ বাড়িয়ে অর্থনীতিটাকে চাঙ্গা করবে? সেখানে একটা অ্যাসাম্পশন আছে, ট্যাক্স বয়ান্সির অ্যাসাম্পশন, সেটা খাটতেও পারে, নাও খাটতে পারে, আমরা জানি না। কিন্তু যেটা এইভাবে দেখবো আমি ব্যাপারটাকে, দেখুন, অতীতে জোর দেওয়া হয়েছিল ইনফ্রাস্ট্রাকচারের উপরে, অর্থাৎ সাপ্লাই সাইডে। আমি মানে অর্থনীতির কথা একটু বলি। অতীতে সাপ্লাই সাইডের উপর জোর দেওয়া হয়েছিল। একটা অর্থনীতিকে গ্রো করতে গেলে ডিমান্ড সাইডটাও দরকার, শুধু সাপ্লাই দিয়ে তো হয় না। এইবারে যেহেতু এটা এই বছরের প্রথম বাজেট, এই টার্মের প্রথম বাজেট, একটা এক্সপেরিমেন্ট করে দেখা হচ্ছে আমার ধারণা যে ট্যাক্স বয়ান্সি কতটা সত্যি। এই যে ক্যালকুলেশনগুলো, এগুলো তো সবই অ্যাসাম্পশনের উপর নির্ভর করে। অর্থাৎ মধ্যবিত্তের হাতে টাকা দিলে সত্যিই কি একটা মাল্টিপ্লায়েড
মানে অ্যামাউন্ট একদম। বাজারে ফিরে আসবে একদম, সেইটা প্রশ্ন। একদম। আমি অভিষেকের কাছে যাই। অভিষেক, একটা কথা একটু হ্যাঁ, বলে হ্যাঁ, নিই, সেটা হচ্ছে যে এই ছাড়টা যদি ধনীদের দেওয়া হতো, হ্যাঁ, ধনীরা অনেক বেশি সেভ করে, ধনীদের আচ্ছা, সেভিংস বেশ। অনেক বেশি, তবে অবশ্যই মধ্যবিত্তের বারবার কনজাম্পশন corporate একটু sector একটু এবং একটু উচ্চবিত্তদের বুঝে জন্য নিন, তো, একটু বারবার মোদী সরকার ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা দেয় এমনটা শোনা যায়, কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য, চাকরিজীবীদের জন্য কি ভাবনা, এই প্রশ্ন এতদিন ছিল। আজ বোধহয় সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন নির্মলা সীতারামন এই ব্রেকআপটা সামনে এনে। অভিষেক, প্রথম কথা, সুব্রতবাবু একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন যে নতুন যারা চাকরিতে জয়েন করছেন তারা মোটামুটি 1 লাখ টাকা মাইনে পায়। তোমাদের সবার মনে আছে আজ থেকে 6 মাস আগে টিসিএস একটা নতুন রিক্রুটমেন্ট ড্রাইভ করেছিল, সেখানে নিউ জয়েনিংদের জন্য 25,000 থেকে 30,000 টাকা জয়েনিং অ্যামাউন্ট বলেছিল। সারা দেশ জুড়ে বিতর্ক হয়েছিল, কারণ একজন সুইগি ডেলিভারি বয়ের থেকেও সেই টাকাটা এফেক্টিভলি কম হয়ে যাচ্ছিল। আমি জাস্ট বাস্তব চিত্রটা সবার সামনে আনবো। তুমি একবার আমাদের ব্রেকআপটা বুঝিয়ে দাও, কারণ দর্শকদের বারবারই আচ্ছা, বক্তব্য আবার যে তাহলে বলছি কি যে- হবে, কত দিতে হবে। কত দিতে হবে, আপনার বয়স যদি 50 বছর হয়, আপনি যদি এলআইসি এবং ইত্যাদি ইনভেস্টমেন্ট অলরেডি করে থাকেন, আপনাকে কিন্তু অনেক বড় পাটিগণিত করতে হবে, হতে পারে আপনাকে আবার কৃষক নাক খুলতে হলো। অতএব সেদিকে এবার আপনি যদি সবে চাকরিতে জয়েন করে থাকেন, নিঃসন্দেহে আপনার সেই লায়াবিলিটিগুলো বা সেই কমিটমেন্টগুলো শুরু হয়নি। আপনার ক্ষেত্রে নিঃসন্দেহে এটা একটা খুশির খবর, কারণ আপনার কমিটমেন্ট এখনো শুরু হয়নি, আপনার হাউস বিল্ডিং লোন শুরু হয়নি, আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এলআইসির কমিটমেন্ট শুরু হয়নি, আপনার পিপিএফ এ টাকা জমা দেওয়ার কথা ভাবেননি। সেখানে দাঁড়িয়ে আমরা যে কথা নিয়ে আলোচনা করছি, আমি এই প্রশ্নের উত্তর যাওয়ার আগে জাস্ট একটা কথা বলিনি, সেটা হচ্ছে বাজারকে চাঙ্গা করা। গত একটা ত্রৈমাসিকে আমরা দেখেছি এফএমসিজি, ফার্স্ট মুভিং কনজিউমার গ্রুপ, মানে তেল, সাবান, শ্যাম্পুর অবস্থা খুব খারাপ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার কাছে যদি টাকা বাড়ে, আমি কি একটার জায়গায় দুটো শ্যাম্পু কিনবো? আমার তো শ্যাম্পুর একটা থ্রেশহোল্ড লিমিট আছে। তাহলে আমার উন্নয়নের জন্য কি প্রয়োজন? আমি কি রিয়েল এস্টেটে ইনভেস্ট করব? সেটা কিন্তু একটা বাল্ক অ্যামাউন্ট। যেহেতু তোমার কাছে একটা 70,000 টাকা থাকছে, কিন্তু তুমি হাউস বিল্ডিং লোনের ছাড়টাকে সরিয়ে দিলে, অর্থাৎ তুমি শাখের করাতে পড়ে গেলে। মানে তুমি ভাড়া বাড়িতে থাকবে নাকি তুমি নতুন বাড়ি কিনবে? আমাদের ভারতবর্ষের নিয়ম ছিল হচ্ছে যে তুমি যেই মুহূর্তে জয়েনিং লেটার পাচ্ছ তার 6 মাসের ভেতর তুমি একটা বাড়ি বুক করছো, কারণ তোমার মাথায় একটা ছাদ প্রয়োজন। সেই মানসিকতাটাকে তুমি ডিসকারেজ করবে। আর কিন্তু কেউ যদি নিউ রেজিমে একেবারে চাকরি জীবনে শুরুতেই আসতে শুরুতে চান, তাহলে তার হাতে খরচযোগ্য টাকা ডেফিনেটলি বেশি হবে, কিন্তু সে খরচটা কোথায় করবে? সে যে ব্যয়টা করবে, সে কি একটা ভালনারেবল পজিশনে পৌঁছলো? হ্যাঁ, আমি এখানে সাইকোলজি নিয়ে অবশ্যই কথা বলতে আসি। এবার জাস্ট অঙ্কটা বুঝিয়ে দিই। অঙ্কটা হচ্ছে, আপনার কাছে যদি 12 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন হয়, তাহলে আপনাকে 1 পয়সাও ট্যাক্স এফেক্টিভলি দিতে হবে না। ছাড় পাচ্ছেন না, কিন্তু আপনি সাশ্রয় করতে পারছেন। 12 লাখ থেকে 15 লাখ টাকার ভেতর ধরে না আপনার আয় হচ্ছে 15 লাখ টাকা, তাহলে আপনাকে কি ট্যাক্স দিতে হবে? তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত হচ্ছে 5%, মানে 20,000 টাকা। 8 লাখ থেকে 12 লাখ হচ্ছে গিয়ে 10%, মানে হচ্ছে 40,000, মানে 60,000 টাকা হলো। 12 লাখ থেকে 15 লাখ, মানে 3 লাখের জন্য হচ্ছে 15%, মানে হচ্ছে গিয়ে 45,000 টাকা। তাহলে 45,000 প্লাস 60,000, 1,05,000 টাকা দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু ইনক্রিমেন্টাল নয় যে 12 লাখ পর্যন্ত শূন্য দিতে হচ্ছে এবং 12 লাখ থেকে 15 লাখের জন্য মাত্র 15% দিতে হচ্ছে, উত্তর তা নয়। হয় আপনি 12 লাখের নিচে অথবা আপনি 12 লাখের ওপরে। যদি আপনি 12 লাখের নিচে হন, 12 লাখ বা 12 লাখের নিচে, তাহলে আপনার এফেক্টিভ ট্যাক্স লাইবিলিটি শূন্য। 12 লাখের তার ওপরে যদি হয় তাহলে এটা। হ্যাঁ, এবার আপনি যদি এমপ্লয়েড হয়, মানে আপনি যদি চাকরিজীবী হন, তাহলে একটা অ্যাডিশনাল 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা আপনি গত বছরও পেতেন, এবছরও পাবেন। ওটাতে নতুন কোনো লাভ নেই। কিন্তু যারা সেলফ এমপ্লয়েড, যারা চাকরিজীবী নন, হয়তো আপনি সিএ ফার্ম চালান, আপনি উকিল, আপনি ডাক্তার, আপনি সবে এমবিবিএস করেছেন, আপনি তো নিশ্চয়ই 12 লাখের বেশি আয় করেন না, আপনি ছোট ব্যবসা করেন। 12 লাখ পর্যন্ত যদি আপনি সেলফ এমপ্লয়েড হন, তাহলে 12 লাখ পর্যন্ত ছাড়, আর চাকরিজীবী হলে 12,75,000 টাকা পর্যন্ত ছাড়। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু আমাদের বলতে হবে, এই ডিরেক্ট ট্যাক্স আলোচনা করতে করতে একটা যেটা দেশের দাবি ছিল, আমার কোনটা লাইবিলিটি আর কোনটা আমার হচ্ছে গিয়ে কি বলবো লাক্সারি। ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সে আমরা কিন্তু জিএসটিটা আশা করেছিলাম যে জিএসটিটা কমবে, কারণ হেলথ ইন্স্যুরেন্সটা আমার লাক্সারি নয়, হেলথ ইন্স্যুরেন্সটা আমার দায়বদ্ধতার ভিতর পড়ে। একদম। আমি সুব্রত বাবুর কাছে এই জায়গায় যাব। সুব্রত বাবু, তাহলে আজকের যে ট্যাক্স যেভাবে দেখা গেল, ট্যাক্স ডিডাকশন, ট্যাক্সের বেনিফিট যা যা হলো, সেটা পুরোটাই কিন্তু আমরা ভোগ করতে পারবো এবং অনেক বছর পরে কার্যত একটা নজিরবিহীন ট্যাক্স স্ট্রাকচার সামনে আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
দেখুন বাংলা কিছু হলে এই বাজেটে দুটো অ্যাসপেক্ট রয়েছে। একটা হচ্ছে এই মন জয় করা বাজেটের একটা বিরাট ব্যাপার হচ্ছে যে বাজেটটা সরলীকরণ করা হয়েছে, খুব সিম্পলিফাই করা হয়েছে। নতুন যারা ট্যাক্স দিত তাদের একটা অসুবিধা ছিল যে কোনো ট্যাক্স ফাইল করতে হলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হতো। এবার সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে। এখন এই জিনিসটা এমন হয়েছে যে এটা খুব সরলীকরণ করা হয়েছে এবং ধীরে ধীরে এই এত সরলীকরণ হচ্ছে যে আগামী দিনে হয়তো সিএদের কাছে যেতে হবে না। তরুণরা সেটা হচ্ছে একটা পার্ট। তো সেকেন্ড পার্ট যেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের কথা বলা হলো, ইন্স্যুরেন্সের পুরো কলটাই নেবেন হচ্ছে জিএসটি কাউন্সিল। সেখানে অর্থমন্ত্রীর দায়িত্ব অতটা থাকে না, জিএসটি কাউন্সিলে সেই কথা হবে এবং জিএসটি কাউন্সিলের মিটিং রয়েছে আগামী দিনে, সেখান থেকে ব্যাপারটা আসবে। একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে লাস্ট 2 বছরে যখন সারা পৃথিবী গ্রোথ হয়েছে, জিডিপির গ্রোথ হয়েছে 3.1 থেকে 3.2, ইন্ডিয়ার গ্রোথ হয়েছে কোনো কোয়ার্টারে 6.4, কোনো কোয়ার্টারে 5.8। আমরা ধরে নিচ্ছি যে পুরো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে গ্রোথ হবে হচ্ছে 6.2। তো যেখানে সারা পৃথিবীর গ্রোথ হয়েছে 3.2 এবং জার্মানির গ্রোথ নেগেটিভে চলে গেছে, ভারতের গ্রোথ হচ্ছে 6.2, মানে দ্বিগুণ গ্রোথে ভারত এগোচ্ছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা বলতে চেয়েছি যে গত 15 বছরে কর্পোরেট প্রফিটেবিলিটি সবচেয়ে বেশি হয়েছে। গত 15 বছরে এই 2024-এর যে মার্চ এন্ডিং ফাইন্যান্সিয়াল ইয়ার, তাতে কর্পোরেট প্রফিটেবিলিটি সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও এমপ্লয়মেন্ট ক্রিয়েশন ততটা হয়নি। আজকে বিজেপি পরিচালিত সরকার সেই এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ব্যাপারে ভীষণভাবে কনসার্ন। যেটা ভাবা হয়েছে যে যদি ট্যাক্সেশনটা 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় থাকে, মানে মাসে 12,75,000, তো ট্যাক্সটা ইনক্রিজ হওয়ার ক্ষেত্রে স্যালারিটা ইনক্রিজ হওয়ার ক্ষেত্রে কর্পোরেটগুলো ভাববে, এবং এই অ্যাসপেক্টটাও হচ্ছে আমাদের এই মধ্যবিত্তের ট্যাক্স লায়াবিলিটিটা কমাবার ব্যাপার। বেশ, আমি অর্ঘদার কাছে এই জায়গায় আসি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আচ্ছা, এই এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। গতবার বাজেটে, মানে যেটা পরে বাজেটটা হলো জুলাই মাসে, একটা ট্রেনিং প্রোগ্রামের কথা বলা হয়েছিল। 500টা কর্পোরেট হাউস কি হলো, মানে আমার খুব সন্দেহ ছিল সেটা থেকে আদৌ কিছু হওয়ার নয় বলে আমার বিশ্বাস। এবং ক্রমশ বাজেটটা একটু ভালো করে দেখলে বোঝা যাবে, ক্রমশ শিক্ষা খাতে বরাদ্দ কমছে, একদম মানে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। তো তার ফলে যেটা হচ্ছে, যে ছেলেমেয়েদের আমরা তৈরি করছি, দে আর আনএমপ্লয়েবল, মানে তাদের কোম্পানিরা এমপ্লয় করতে পারছে না। সেইটা 1 বছরের একটা ধরে বেঁধে একটা বেসরকারি কোম্পানিকে দিয়ে জোর করে ট্রেনিং দিয়ে তাকে এমপ্লয়েবল করা যাবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে এটা ঠিক আছে, মানে মধ্যবিত্ত খরচা করবে, মধ্যবিত্তর ভালো হলো, সবই বুঝলাম, কিন্তু এমপ্লয়মেন্টের দিক থেকে আমার মনে হয় না এই বাজেট আদৌ কোনো সুরাহা করতে পারে। বেশ, আমি অর্ঘদার কাছে এই জায়গায় যাই। আয়কর স্বস্তি তো হলো, নিঃসন্দেহে একেবারে নজিরবিহীনভাবে যে ছাড় পাওয়া গেল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, চাকরিজীবী তাদের জন্য অত্যন্ত একটা স্বস্তির বলা যেতে পারে। কিন্তু এর ফলে এই যে চাহিদা কতটা বাড়বে, সাধারণ মানুষের হাতে টাকা বাড়লো, এবার তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, তাহলে এই যে উৎপাদন ক্ষমতাই বলুন আর মার্কেটে যে টাকা রোল হওয়া, সেই সম্ভাবনাটা আপনি কতটা পজিটিভলি দেখছেন? কুসুমিকা, এটার উত্তর দেওয়ার আগে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই, কারণ আমাদের অনেক দর্শক শ্রোতা আছেন যারা সিনিয়র সিটিজেন। একদম, হ্যাঁ, এই সিনিয়র সিটিজেনদের জন্য একটা বিশেষ ছাড় উনি যেটা দিয়েছেন এই বাজেটে, যে আগে 50,000 টাকা অবধি ইন্টারেস্টের, ফিক্সড ডিপোজিট ইন্টারেস্টের ওপরে ব্যাংকে টিডিএস কাটতো না সিনিয়র সিটিজেনদের জন্য। সেই ছাড়টা উনি 1 লাখ করেছেন। তো 1 লাখ টাকা অবধি যদি ফিক্সড ডিপোজিটের ওপরে ইন্টারেস্ট হয়, তাহলে ব্যাংক থেকে অটোমেটিক্যালি আর টিডিএস কাটবে না। আরেকটা, যারা বাড়ি ভাড়া পান তাদের ক্ষেত্রেও রেন্টের উপরে যে টিডিএস আছে, সেটা আগে 2.4 লাখ, মানে 20,000 টাকা মাসে ভাড়া পেলেই, তার বেশি ভাড়া পেলেই টিডিএস কাটতো যে দিচ্ছেন, সেটা এখন উনি লিমিটটা বাড়িয়ে করেছেন 6 লাখ, মানে 50,000 টাকা অবধি। সেটা বেশ খানিকটা ছাড়। আরেকটা ছোট ইনফরমেশন আছে এই টিডিএস সংক্রান্ত, সেটা হয়তো অনেকের ক্ষেত্রে নয়, তবু আমি বলে রাখি, যে এই ফরেন রেমিটেন্সের ওপরে যে আমরা বিদেশ যাওয়া বা পড়াশোনার খরচা যে রেমিটেন্স করা হয়, সেই রুটে আগে ছিল 7 লাখ টাকার ওপর যদি 1 বছরে কেউ ফরেন রেমিটেন্সের
রেমিটেন্স করে বা নিজে খরচা করে, স্পেশালি আজকাল তো অনেক মধ্যবিত্ত ফরেন ট্যুর করেন, আগে টোটাল ছিল 7 লাখের ওপর হলেই একটা ট্যাক্স কাটা হতো TCS এ। হ্যাঁ হ্যাঁ এটা তো ইনকাম নয়, খরচা করছি, কিন্তু ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স হতো। সেই 7 লাখের লিমিটটা উনি করেছেন এবারে 10 লাখ। আরেকটা আছে এডুকেশন লোন। এডুকেশন লোন আজকাল তো অনেকেরই ছেলে মেয়ে বিদেশে পড়াশুনো করে, তো এডুকেশন লোনের ওপরেও এই বেনিফিটটা আছে যদি সেই লোনটা কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কেউ নিয়ে থাকে, তারও সেই টাকাটা নিয়ে যদি ছেলেমেয়ের এডুকেশনের জন্য বিদেশে পাঠায় তার উপরে আমি কংগ্রেসি হয়েও সর্বান্তকরণে এইটাকে সমর্থন করছি যে এডুকেশনের ক্ষেত্রে বিদেশি রেমিটেন্সে যেটা করা হয়েছে এটা অত্যন্ত ভবিষ্যৎমুখী একটা প্রকল্প। আচ্ছা, তাহলে সেটা কি ছিল আর কি হলো অভিষেক একবার? ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে আমি তোমার ইন্টারেস্টিং এক্ষুনি মানে অর্ঘদা একটা খুব ইন্টারেস্টিং ট্রিভিয়া তুলে ধরলে আমি পাটিগণিতটা আরেকবার করলাম। ধরে নাও কেউ 12,25,000 টাকা পাচ্ছে, তাহলে তার ট্যাক্স কি হতে পারে এবং সে এমপ্লয়ি নয়, 12 লাখ পর্যন্ত সে যে এক্সেমশন তার আওতায় সে থাকছে না, তাহলে অ্যাজ অন ডেট 12 লাখের জন্য 80,000 টাকা পর্যন্ত তাকে ট্যাক্স দিতে হচ্ছে এবং অ্যাডিশনাল 25,000-এর জন্য 15% হারে ধরে নাও 7,500 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে, বা ধর 50,000, ধরে 7,500 টাকা দিতে হচ্ছে। তার মানে তোমার স্যালারি বাড়ছে হচ্ছে 50,000, কিন্তু তোমার ট্যাক্স লায়াবিলিটি বেড়ে যাচ্ছে হচ্ছে 87,500। আচ্ছা বেশ, মানে বাড়ছে মাত্র 50,000, তুমি 12 লাখ থেকে মাত্র 12,50,000 হলো, মানে তোমার যে পরবর্তী অধস্তন আছে তার সঙ্গে তোমার স্যালারি ডিফারেন্স 50,000, সে ট্যাক্স চার্জ পাচ্ছে 0, কিন্তু সে 87,500 টাকা দিতে হচ্ছে। হিয়ার লাইজ দ্য চ্যালেঞ্জ। অন দ্য কন্ট্রারি, যদি এটা ট্যাক্স স্ট্রাকচারটা রিভাইজ করা হতো, 87 এর যদি না করা হতো, তাহলে এটা সবার জন্য প্রযোজ্য হতো। এই যে সবার জন্য প্রযোজ্য এবং 87 এর মাধ্যমে কিছু সংখ্যক মানুষ তুমি এটা থ্রেশহোল্ডে আটকে দিচ্ছ, এটা হচ্ছে ক্যাচ পয়েন্ট এবং এটা সব সময় প্রযোজ্য। মানে তুমি আজকে 12 লাখ টাকা পেলে তুমি কত টাকা ট্যাক্স দেবে, আর 12 লাখ টাকা দিলে কত টাকা ট্যাক্স দেবে, আকাশ পাতা। 12 লাখে 0 দিচ্ছ, 12.5 লাখে 87,500 দিচ্ছ। তো এটা তো আগেও ছিল, এটা সব সময় ছিল। ওইখানে 87 এর জায়গায় আমরা আশা করেছিলাম ট্যাক্স স্ট্রাকচারটাকে রিভাইজ করা, সরলীকরণ করা। আমরা আসলে হয়তো আটকে যাচ্ছে এই কারণে যে যেহেতু আমরা সবাই মধ্যবিত্ত, আমরা দেখছো একটা বড় অংশ মধ্যবিত্ত, কিন্তু আরে বুঝতে হবে যে বাজেটের মতো একটা এত বড় সাবজেক্টে না ওই ট্যাক্স স্ল্যাব এবং তার এই চেঞ্জটা কিন্তু কতটুকু সেটা আমরা মানে সেটা বোঝাও দরকার আর কি। কারণ যে আলোচনাটা আমরা বারবার থ্রাস্ট করছি এবং সেই কারণে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী এই ট্যাক্স স্ট্রাকচার রিভিশন করেছে, সেটা কিন্তু ডিমান্ডটাকে বাড়ানোর জন্য। এই জায়গায় গিয়ে কিন্তু এখানে অভিরুদ্ধও বলেছেন, অভিষেকও কথা বলছে, আমরা যে কথাটা বলি 1 লাখ কমায়, এটাকে নিয়ে কেন এতটা আলোচনা করছি? একটা কারণে আলোচনা করছি যে ওই অংশের মানুষজনের বলা হয় যে প্রান্তিক ভোগ প্রবণতা, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউমটা খুব হাই থাকে এবং সেভিংসটা কম থাকে। ফলে ওই জায়গাটায় যদি আমার কোনো ধরনের এক্সেমশন আসে, তার ফলে বাজারে চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনাটা বাড়বে, এটা যেরকম ঠিক। কিন্তু এর থেকে কম গুরুত্বপূর্ণ নয়, আমি বেশি গুরুত্বপূর্ণ যদি নাও বলি, কম গুরুত্বপূর্ণ নয় যে আমার একটা সরকারের যে বাজেট, তাতে আমার যেটাকে বলা হয় যে পলিটিক্যাল ফিলসফিটা কি, সেখানে আমি কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে হাতটা দিলাম না। এবং আমার বন্ধু সুব্রতবাবু খুব সঠিকভাবে একটা কথা বলেছেন যে গত 15 বছরে রেকর্ড পরিমাণ কর্পোরেট প্রফিট হয়েছে এবং উনি আমার সাথে মানে সম্পূর্ণ ওনার সাথে আমি একমত। উনি আরেকটা কথাও বলেছেন যে এই সময়কালে রেকর্ড পরিমাণ বেকারও তৈরি হয়েছে। প্লিজ আসছি এবার কথাটা হচ্ছে কেন বারবার আমার কাছে একটা অর্থনীতির ছাত্র হিসেবে ওই ট্যাক্স স্ট্রাকচারের মধ্যবিত্তের যে জায়গার পরিবর্তন হচ্ছে আমিও গেইন করব মাথায় রাখা সত্ত্বেও এটা বাজেটের আলোচনা, সারা দেশের সমস্ত মানুষের আলোচনা। সেই জায়গায় দাঁড়িয়ে একটা দেশ গত 10 বছর ধরে মন্দায় চলছে, বেকারের রেকর্ড তৈরি করছে, কর্পোরেট প্রফিট রেকর্ড তৈরি করছে, বৈষম্য চূড়ান্ত মার দেখেছে। বন্ধু সুব্রতবাবু আমার সাথে সম্পূর্ণভাবে এই প্রত্যেকটা বিষয়ে একমত। কিন্তু এখানে বলি, তাহলে তো আজকে আমাদের দেশ সেই বাজেট প্রত্যাশা করেছিল যে বাজেট কর্পোরেট ট্যাক্সের উপর কি দৃষ্টিভঙ্গি থেকে দেখাচ্ছে।
কর্পোরেট ট্যাক্সে সেইখানে সামান্য যদি ফাইন টিউনিং হয়, এই যে অংশের মানুষকে নিয়ে আমরা আলোচনা করছি, আইনি আলোচনা করছি, সেখানে কোনো পরিবর্তন হলে এক্সট্রাকারে যে পরিমাণ টাকা আসে, আর কর্পোরেট সেকশনের ক্ষেত্রে সেখানে যদি একটা ফাইন টিউনিং হয়, তাহলে সরকারের এক্সট্রাকারে যে বিপুল পরিমাণ টাকা আসতে পারে। একটা কথা, সেই টাকা আসবার পর আজকে সরকারকে যে ধার করতে হচ্ছে, এক্সপেন্ডিচারের জায়গায় ধার করতে হয় না সরকারকে, সেই জায়গায় কেন সরকার ধার করে রাজ্যপাট চালাচ্ছেন বাজেটের মাধ্যমে? কেন কর্পোরেটের রেকর্ড মুনাফার থেকে একটা স্লাইস নিয়ে ইনকাম হিসেবে কেন সে কাজ করছে না? আমার পূর্ববর্তী বক্তা যে অনেক কিছু বললেন, তার মধ্যে অনেক কিছু ভুল রয়েছে, সেই ভুলগুলো আমরা গভর্নমেন্টের পার্সপেক্টিভে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখুন, এই দেশে যখন শিল্প আসবে, ভারতে যখন শিল্প আসবে, আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে ট্যাক্সেশন হচ্ছে 17% করেছিল কর্পোরেট ট্যাক্সেস, এবং পৃথিবীর অনেক দেশে কর্পোরেট ট্যাক্স অনেক কম ছিল। কংগ্রেস পরিচালিত সরকার যখন ছিল তখন দেশের ট্যাক্স ছিল হাইয়েস্ট 38%। তার ফলে কি হয়েছে, দেশ থেকে অনেক শিল্প উড়ে চলে গেছে, দেশে শিল্পই আসেনি। বিগত দিনে যখন আমাদের বিজেপি পরিচালিত সরকার কর্পোরেট ট্যাক্সটাকে কম করে কম্পিটিটিভ করলো, তখন দেখা যাচ্ছে এই দেশে আইফোনে, শুনুন আমাকে বলতে দিন, শুনুন আপনি যে ভুল বলছেন সেটা আমি আপনাকে একটা নির্দিষ্ট প্রশ্ন করছি। গত 10 বছরে প্লিজ আপনি আপনার উত্তরটা শুনবো, আপনার সম্মত শুনলাম তো, শোনার জন্য আপনাকে প্রশ্নটা করছি। আপনি শুনুন না, আমার কথাটা শুনুন আগে, আপনি আমার কথাটা শুনুন। আপনি যে বলছেন এই দেশে শিল্প হচ্ছে আইফোন, এই দেশে শিল্প হচ্ছে ডিফেন্স, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, প্লিজ সুব্রত, আপনি শুনুন, আপনি শুনুন, আমার কথা শুনেছি তো। ওভার দ্য টাইম কর্পোরেট ট্যাক্স যে জায়গায় আপনি তাকে তুষ্ট রাখবার চেষ্টা করছেন, তাহলে আপনার তো ইনভেস্টমেন্ট ফিগার সেটাকে কনভার্ট করছে না। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রেকর্ড পরিমাণ ফল করছে, সেটা ফল করছে। তাহলে যে কর্পোরেট এক্সেপ্ট করছেন, ছাড় দিয়ে রাখছে, সেখানে তো ইনভেস্টমেন্টটা তাতে রিফ্লেক্ট করছে না। ভুল বলছেন আপনি, শুনুন আপনি আপনার ডাউট ক্লিয়ার করে দিচ্ছেন। শুনুন, আপনি যদি ভেবে থাকেন আপনি ভুল বলছেন, আপনি সঠিক বলছেন, আমার কথা শুনেনি, তারপর আপনি বলুন। দেশে ইন্ডিয়াতে ট্যাক্সেশন, কর্পোরেট ট্যাক্সেশন কম করাতে বিগত দিনে শিল্প এসছে, তামিলনাড়ুতে ভর্তি শিল্প এসছে। আমরাই একটা অভাগা রাজ্যে বসে আছি যেখানে আমরা শিল্পের মুখ দেখতে পাচ্ছি না, এবং শিল্পের মুখ দেখতে পাচ্ছি না বলে আমাদের 60 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আচ্ছা বেশ, একেবারে নজিরবিহীন আয়কর ছাড় কিন্তু মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য যেমন হলো, তার পাশাপাশি প্রবীণদের জন্য কিন্তু সুখবর রয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে 1 লক্ষ টাকা হয়েছে, 2,40,000 থেকে বেড়ে টিডিএস এ 6 লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলবে, টিসিএস এ ছাড় 7 লক্ষ থেকে বেড়ে হলো 10 লক্ষ টাকা। বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় রয়েছে, আয়কর দিতে হবে না। 12 লক্ষ টাকা শূন্য থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি আজকে আয়করে একেবারে নজিরবিহীন ছাড় দিয়েছেন। 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত 15% হারে, বার্ষিক 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 20% হারে, 20 লক্ষ থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে 25% হারে, এবং 24 লক্ষ টাকার উপরে 30% হারে আয়কর ছাড় দিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। Zero income tax till 12 lakh. Middle class is always in PM Modi's heart. অর্থাৎ মধ্যবিত্তের কথা ভেবেই কিন্তু এমন ট্যাক্সের কথা ভেবেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একেবারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সাধুবাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। The proposed tax exemption will go a long way in enhancing the financial well-being of the middle class. একেবারে মধ্যবিত্তের কথা ভেবে, মধ্যবিত্তের ভবিষ্যতের কথা ভেবে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণা। শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনীষ তিওয়ারি কি বললেন বাজেট ঘোষণার পর, দেখুন। आपने बिहार के अलावा किसी और प्रदेश का नाम सुना वित्त मंत्री जी के पूरे बजट भाषण में? तो जब आप देश के बजट की बात करते हैं तो सारे देश के लिए उसमें कुछ ना कुछ होना चाहिए।
और ये बड़ी दुर्भाग्यपूर्ण बात है कि जिन बैसाखियों पे सरकार चल रही है उन बैसाखियों को स्थिर रखने के लिए उन्होंने बाकी मुल्क की जो विकास है उसको बिल्कुल दाव पे लगा दिया। Was this a budget of the government of India or was this a budget of the government of Bihar? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বলছেন? 13.44% है। डिफेंस फोर्सेस का मॉडर्नाइजेशन हमारी सरकार की यह प्राथमिकता रही है और हम इसके लिए निरंतर कार्यरत हैं। इसके लिए 2025-26 में 1,80,000 करोड़ रुपए का कैपिटल एलोकेशन किया गया है, जो हमारी सेनाओं की कैपेबिलिटी को और अधिक बढ़ाएगा। और इस बजट में हमारे डिफेंस फोर्सेस के रेवेन्यू बजट के अंतर्गत 3,11,000 करोड़ रुपए से अधिक का एलोकेशन किया गया है, जो पिछले फाइनेंशियल ईयर के एलोकेशन से 10% अधिक है। और पिछले वर्ष के तरह ही डिफेंस मॉडर्नाइजेशन बजट का 75% हिस्सा डोमेस्टिक इंडस्ट्री से प्रोक्योरमेंट में खर्च किया जाएगा। इससे माननीय प्रधानमंत्री जी ने जो डिफेंस में आत्मनिर्भरता का लक्ष्य रखा है उसको पूरा करने में मदद मिलेगी और डोमेस्टिक डिफेंस इंडस्ट्रीज को भी बढ़ावा मिलेगा। भूतपूर्व सैनिकों और उनकी फैमिलीज को बेहतर स्वास्थ्य सुविधाएं प्रदान करने के लिए यंग सर्विसमैन कंट्रीब्यूटरी हेल्थ स्कीम यानी कि ECHS को 8,300 करोड़ रुपए से अधिक का एलोकेशन किया गया है। ये पिछले साल के बजटरी एलोकेशन से लगभग 19% अधिक है। बॉर्डर इंफ्रास्ट्रक्चर को और मजबूती प्रदान करने के लिए इस साल के बजट में कैपिटल हेड के तहत बॉर्डर रोड्स ऑर्गेनाइजेशन का ये ऐसा है, इसे काहे को लंबा डाल दिए, कोई जरूरत नहीं, बंद कर दिए। आप देख रहे রাজনাথ সিং এর বক্তব্য শুনলেন। এবার শোনাবো শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। এই বাজেট নিম্ন মধ্যবিত্ত মানুষের বাজেট, এই বাজেট মধ্যবিত্তকে কর ছাড় দেওয়ার বাজেট, এই বাজেট শিল্পায়নের বাজেট, এই বাজেট শিল্পে সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা গতি আনার বাজেট, এই বাজেট অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর বাজেট, এই বাজেট আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে কটন ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল, হোসিয়ারি যারা আছে, এই বাজেট তাদের জন্য বাজেট তৈরি করা হয়েছে। সুতরাং যারা এ ধরনের চিন্তাভাবনা নিয়ে চলেন, সংকীর্ণ মনস্ক মানুষ, তারা এটা ভাববেন এই বাজেট তো কোনো প্রদেশের বাজেট হয়নি। আর পশ্চিমবঙ্গে তো 2016 সাল থেকে ট্রিটি করে বসে আছেন তারা, এখনো পর্যন্ত মালদা এয়ারপোর্টটাকে রেডি করতে পারলেন। এটা কার দুঃখ, এটা কার কষ্ট? মিডল ক্লাসে যেটা বোঝার সেটা বোঝা হয়ে গেছে। মিডল ক্লাস অশিক্ষিত নয়, মূর্খ নয়, ট্যাক্স পেয়াররা শিক্ষিত, তারা জানেন এই বাজেটে কি তারা ছাড় পেয়েছেন, সেটা বোঝানোর জন্য আর যাই হোক তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন হবে না ভারতবর্ষের মানুষের। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট শোনার পর, দেখুন। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এবছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। মিডল ক্লাস কি ইনকাম ট্যাক্স আমাকে পুরোটা পড়তে হবে। মিডল ক্লাসের ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন, একটা অস্পষ্ট জায়গা রয়েছে, আমাকে পড়তে হবে, তারপর আমার যাবো না এই বলবো। কেন্দ্রীয় বঞ্চনার কথা ফের একবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এই জায়গায় সুব্রত বাবুর কাছে আসবো। সুব্রত বাবু, গতবার যখন বাজেট হয়েছিল তারপরে কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছিল, তৃণমূল কংগ্রেসও বলেছিল যে একেবারে কুর্সি বাঁচানোর বাজেট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার এই বাজেটে কিন্তু বাংলা ফের সন্তুষ্ট নয়, ফের একবার বঞ্চনার অভিযোগ। দেখুন, যারা ক্লেম করে যে ট্রেড মিলে দাঁড়িয়ে রাজ্যের বাজেট বানায়, তারা বাজেট হওয়ার আগেই বলেছিলেন এই বাজেট হচ্ছে জনবিরোধী বাজেট। আজকে বাজেট হয়ে যাওয়ার পরে সারা দেশ যখন খুশিতে ভাসছে, তখন ওনারা তো বলছেন যে আমাকে বাজেটটা পড়তে হবে, আর পশ্চিমবঙ্গের জন্য আমাদের কিছু করা হয়নি। পশ্চিমবঙ্গের জন্য ওনারা কি কিছু করতে দেন? গত আমাদের এখানে কলকাতায় যেমন সেকেন্ড এয়ারপোর্ট বানাবার জন্য জমি অধিগ্রহণের কথা বলা হয়েছে এবং সেটা রাজ্য করতে দেয়নি। জমি জটে বসে আছে সমস্ত মেট্রো রেলের সমস্ত রুটগুলো, হাসিমারাতে জমি পাওয়া যাবে কিনা এয়ারপোর্টে সেগুলোও নেই। পশ্চিমবঙ্গ সরকার আসলে কাজগুলো করতেই দেয় না, এবং এই করতে দেয় না বলেই আজকে পশ্চিমবঙ্গে সেরকমভাবে কিছু আসতেই দিচ্ছেন না। জমি জটে কতদিন ধরে আটকে আছে বলুন তো আপনারাই।
সেজন্য পার্শ্ববর্তী রাজ্যে তিনটে এয়ারপোর্ট ঘোষণা হলো। আজকে পশ্চিমবঙ্গে জমি হচ্ছে না। আমি আপনার কাছে আবার আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যখন 18টা সাংসদ পাঠানো হয়েছিল তখনও বাংলা কিছু পায়নি, বাংলা এখনো কিছু পায়নি, বরাবরই একেবারে কেন্দ্র বঞ্চনার শিকার এ রাজ্যের মানুষ। পাল্টা কি বলছেন সুকান্ত মজুমদার, দেখুন। বাংলাতে প্রকল্প এই জন্য আসছে না কারণ বাংলা সরকার তো লড়াই করতে ব্যস্ত। বাংলা এই যে প্রকল্পটা রাজ্য সরকারের সাথে কোলাবোরেশনে কেন্দ্র ঘোষণা করলো, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, সেই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনাতে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হচ্ছে না। যারা মারামারি করে সব সময় তাদেরকে আপনি প্রজেক্ট দিয়ে কি করবেন? প্রজেক্ট এর আগে উড়িষ্যাতে আমাদের বিরোধী দলের গভর্নমেন্ট ছিল, উড়িষ্যা প্রজেক্ট পেয়েছে কেন্দ্র সরকারের সাথে কোলাবোরেশনে। এবং আমি বারবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদেরকে যারা শাসক দলে আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা লড়াই করুন, মারামারি করুন, কিন্তু সেটা আপ টু ইলেকশন। কিন্তু ইলেকশনের পর ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আমরা ওরা করা উচিত না। আপনারা একটা ঘর দিচ্ছেন না বিজেপি করে বলে, আর আশা করছেন কেন্দ্র প্রজেক্ট দেবে আপনাদেরকে। একেবারেই বারবারই কিন্তু ট্যাক্সের কথা উঠে আসছে। আমি অর্ঘদার কাছে এই জায়গায় যাব। অর্ঘদা, একেবারে ডিরেক্ট ট্যাক্স এবং যেখানে মধ্যবিত্ত চাকরিজীবীদের কথা আমরা বারবার বলছি, আয়করের সুবিধা, কিন্তু তার পাশাপাশি আরও একটা জিনিস বোধহয় আলোচনায় আজকে অত্যন্ত জরুরি, বিমায় 100% বিদেশি বিনিয়োগ, যেটা 74% থেকে বাড়িয়ে 100% করল কেন্দ্র। এটা একটা বিরাট পলিসি চেঞ্জ এবং আমি পুরোটা জানি না, আমি যেটুকুনি বাজেট স্পিচে শুনেছি এই 75%-এর লিমিটটা 100%, মানে ফরেন পার্টিসিপেশন ইন ইন্স্যুরেন্স বিজনেস, ওখানে উনি কতগুলো কন্ডিশনের কথা বলেছে। তো কী কন্ডিশন আমি তো এখনও দেখিনি, ফাইন প্রিন্টস দেখলে বোঝা যাবে। তবে সার্বিকভাবে যেটা মনে হয়েছে যে বিমাটা পুরোপুরি বিদেশির ওপরেও ছেড়ে দেওয়া হলো। তাতে কি সুবিধে হবে? দেখুন, ডিপেন্ড করছে কোথায় টাকাটা ইনভেস্টেড হবে তার উপরে। আমরা যে প্রিমিয়ামটা দিচ্ছি সেই টাকাটা যদি আমাদের দেশে ইনভেস্টেড হয় তাহলে একরকম, কিন্তু ওটা যদি বিমা কোম্পানি বিদেশে ইনভেস্ট করে তাহলে ব্যাপারটা অন্য। দেখুন, ইন্ডিয়ার ইন্স্যুরেন্স সেক্টরটা এখন বিরাট স্ট্রং, প্রচুর, মানে প্রিমিয়াম আপনি যদি 10 বছর আগে, আমাদের ফিগার হয়তো নেই কিন্তু আমরা সবাই জানি 10 বছর আগে যে টোটাল সব রকম ইন্স্যুরেন্স মিলিয়ে যে প্রিমিয়াম দেওয়া হতো, আজকে 10 বছরে সেটা প্রচুর গুণ বেড়ে গেছে। কারণ সারা পৃথিবীর চোখ আছে ভারতবর্ষের এই মার্কেটটার জন্য। আমি এটাকে অভিষেকের কাছে একবার যাই। অভিষেক, বিমার ক্ষেত্রে মানে সেটা হেলথ ইন্স্যুরেন্স হোক, সেটা লাইফ ইন্স্যুরেন্স হোক, 18% জিএসটির বিরোধিতা কংগ্রেসকে আমরা করতে দেখেছি, তৃণমূল কংগ্রেসকে তো করতে দেখেইছি, কিন্তু এই যে এফডিআই যেটা একেবারে 74 থেকে একেবারে তুলে পুরোটা 100% করে দেওয়া হলো, এতে লাভ না ক্ষতি সাধারণ মানুষ হিসেবে আমাদের কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ হিসেবে ইন্স্যুরেন্স নেওয়ার সময় তুমি কোন জিনিসটা দেখো, সেটা হচ্ছে ক্লেম সেটেলমেন্ট রেশিও। মানে তুমি যখন হাসপাতালে ভর্তি বা তোমার কোনো সমস্যা হয়েছে, কত সহজে তুমি, কত সহজে এবং কত তাড়াতাড়ি, এবং অবশ্যই যা ক্লেম করছো তার। ক্লেম সেটেলমেন্ট রেশিওর একটা স্ট্যাটিস্টিক্স আইআরডিএ বার করে, আমি বার করি না। সেখানে বলা আছে শুধুমাত্র বেসরকারি ভার্সেস রাষ্ট্রায়ত্ত। আমি একদম হেলথ ইন্স্যুরেন্সের কথা বলছি, যেটা প্রত্যেক বছর কথা হয়। যেগুলো রাষ্ট্রায়ত্ত জিআইসি আছে, যেমন ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ইত্যাদি, তাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও আজকের দিনেও বাকি বেসরকারিগুলোর থেকে সব থেকে বেশি। অর্থাৎ আমি কাউকে কোনো রকম ছোট, এবার তুমি ভাবো হার্টফোর্ড কোম্পানি, হার্টফোর্ড ইউএসএ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানি। এটা আমি কেন দায়িত্ব নিয়ে এই নামটা করলাম, কারণ এটা আমার একটা সময়ের প্রথম কোম্পানি ছিল। তারা ভারতবর্ষে এলো, তারা ধর্মতলায় অফিস করলো, তোমার যে কোনো কারণেই হোক, পা কাটা গেল বা হাত কাটা গেল বা কিছু, ঈশ্বর না করুন কোনো কারণ এটা হোক, হাসপাতালে গেছো, তুমি ক্লেম সেটেলমেন্ট রেশিওর জন্য তুমি আইআরডি এর কাছে দৌড়দৌড়ি করে বেড়াচ্ছ, তুমি সেই জিনিসটা পাচ্ছ না। এই আচ্ছা, আরেকটা জায়গা, আরেকটা গ্রেজ জোন। অভিষেক, আমি তোমায় একটু বিরত করি, আমি অবশ্যই এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, কারণ বীমা অত্যন্ত জরুরি এবং তার পাশাপাশি অবশ্যই মধ্যবিত্তের জন্য আজকে সুখবর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আয় করে বিশাল ছাড়।